বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব বিএসসি ইন এগ্রিকালচার ফার্স্ট ইয়ারের একটি কোর্স সম্পর্কে। জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং। জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং 5টি থেকে 6টি অনার্সে কোর্স অফার করে। সেখানে প্রাথমিক পর্যায়ের কোর্সের মধ্যে প্রথম দিকেই থাকে হচ্ছে সাইটোলজি কোর্স। কোর্স কোড ইউনিভার্সিটি ভেদে বিভিন্ন হতে পারে। আমাদের আজকের টপিক হবে, কোর্সটি খুবই সংক্ষিপ্ত, যেহেতু এটা প্রিলিমিনারি পর্যায়ের একটি কোর্স। এখানে 10 থেকে 15টি ছোটো ছোটো টপিকে এটা বিভক্ত করা হয়েছে। টপিকে প্রথমেই আমরা দেখছি ইন্ট্রোডাকশন টু সাইটোলজি। এখানে সাইটোলজি বা সেল এবং সেলের বিভিন্ন অর্গানেল, তাদের ফাংশন, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা তাহলে ধীরে ধীরে এই কোর্সের মধ্যে প্রবেশ করি। আমরা একটি অর্গানিজম যদি চিন্তা করি, অর্গানিজমের মধ্যে থাকে সেল বা কোষ। একটা অর্গানিজম বা প্রাণী, উদ্ভিদ যার প্রাণ আছে তাকেই প্রাণী বলা হয়। উদ্ভিদেরও প্রাণ আছে, সেই হিসাবে উদ্ভিদও একটি প্রাণী। সেল বিদ্যমান, সেলের মধ্যে আবার ক্রোমোজোম বিদ্যমান। ক্রোমোজোম, এগুলো আমরা কিছু কিছু বিষয় বা টার্ম আছে যেগুলো ইংরেজি হিসেবেই জানতে হবে, শিখতে হবে, কারণ এগুলোর বাংলা হয় না। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ, নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আবার জিন দ্বারা তৈরি। এই জিনের মধ্যে থাকে নাইট্রোজেনাস বেজ। নাইট্রোজেনাস বেজ যেমন অ্যাডিনিন, এটিজিসি বলা হয়। এটিজিসি অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এই জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ের এখানে বৈশিষ্ট্যের মধ্যে কি কি কাজ করে? সাধারণত এটা 2টা বৈশিষ্ট্য সম্পন্ন প্যারেন্টের মধ্যে ক্রস করে হাইব্রিড অফস্প্রিং তৈরি করে। শুধু তাই না, অনেক ক্ষেত্রে আছে যেগুলো ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন, সেখানে একটি ভিন্ন ফসলের মধ্যে অন্য একটি ফসলের যে বৈশিষ্ট্য বা ফল, এগুলো ধারণ করতে সক্ষম হয়।
এছাড়াও একটি, যেমন যদি ফুলের ক্ষেত্রে চিন্তা করি, সাদা ফুলকে এই জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, যে আমরা হাইব্রিডাইজেশন টেকনিক বা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে সেটাকে বিভিন্ন কালারফুল আমরা ফ্লাওয়ার পেয়ে থাকতে পারি। যেমন উদাহরণস্বরূপ এর আগেও বলেছি আমি বাংলালিং তরমুজ, যে একটু সুন্দরের যে বাইরের যে ডিজাইনটা। গোল্ডেন রাইস বর্তমান সময়ে এটা একটি হট কেক বা টেবিল টক যেটাই বলি, বা টক অফ দ্য টাউন। গোল্ডেন রাইস ভিটামিন এ সমৃদ্ধ। সেক্ষেত্রে একই সাথে আমরা এটাকে শুধুমাত্র যে ফুড বা যে শর্করার যে কার্বোহাইড্রেট সোর্স হিসেবে যে ব্যবহার করব সেটা না, এটা একটা একই সাথে মেডিসিন সোর্স হিসেবেও কাজ করবে। গোল্ডেন রাইসের এরপরে বেশ কয়েকটি ফ্রুটে এগুলো কাজ করা হয়েছে, এবং যে হাইব্রিড সম্ভবত যে পাম্পকিন মানে মিষ্টি কুমড়া, এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় ফ্রুট, বায়োলজিক্যাল ফ্রুট যেগুলো বলা হয়। যে মিষ্টি কুমড়ার তো আর আমরা কামড়িয়ে খেতে পারবো না। এখন ফ্রুট বলতে আমরা যে আম জাম বুঝি, যেগুলো আমরা কাঁচা খেয়ে থাকি, এটা বায়োলজিক্যাল ফ্রুট হিসেবে মিষ্টি কুমড়া সবচেয়ে বড়। এখন আমরা একটু সেল সম্পর্কে জানবো। সেল নিয়ে আমরা পড়াশোনা করেছি যখন, এটা জীববিজ্ঞানেও আছে। প্লান্ট সেল হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এই যে দ্বিস্তর বিশিষ্ট থাকবে, ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে, একটা কোষ গহ্বর থাকবে, সাথে এর সাইডে আমরা দেখেছি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এরপরে আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এরম ডট 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 দেওয়া থাকতো। এখানে গলগি বডি, রাইবোজোম, এর মধ্যে আবার নিউক্লিওলাস, এর নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, এ ধরনের অঙ্গাণু বিদ্যমান। লাইসোজোম থাকতো ছোট ছোট এরকম গোল গোল আকারের। সেন্ট্রিওল একটু লম্বা করে এই জায়গায় দেওয়া থাকতো, সেন্ট্রিওল। এগুলোর বিভিন্ন কাজ আছে। পারঅক্সিজোম নামে একটা এখানে। এরপরে সম্পূর্ণ অংশটাই এই যে প্লাজমা মেমব্রেনের অন্তর্গত। এই যে প্লাজমা মেমব্রেন, এই যে দ্বিস্তর বিশিষ্ট, এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, ভিতরে সাইটোপ্লাজম, এগুলোর সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত বলা হচ্ছে। ভিতরের অংশটা, এই পদার্থগুলোকে বলা হচ্ছে সব সামগ্রিকভাবে সাইটোপ্লাজম। গলগি বডি, এরপরে এই ধরনের অঙ্গাণুগুলো ছিল। এটা পড়তে হবে, এটা বায়োলজি বই যে কোনো জায়গা থেকে পড়া যেতে পারে। এগুলোর ফাংশন আবার অ্যানিম্যাল সেল যদি দেখি, অ্যানিম্যাল সেলে আবার কোষ ঝিল্লি বিদ্যমান। এইরকম আমরা আকারের দেখেছি। এখানে আবার সেভাবে আমরা কোষ গহ্বর আবার দেখতে পাই না। বাকিগুলো আবার সেম। এখানে যেভাবে বড় কোষ গহ্বর সেটা এখানে এভাবে দেখতে পাই না। বাকিগুলো আবার যে অঙ্গাণুগুলো সেম। এখন আমরা কি কি নিয়ে আসলে সেল গঠিত, দ্য সেল যদি লিখি, এখানে একটা চার্ট আকারে লিখলে সাইটোপ্লাজম, এটা তো সেল মেমব্রেন মানে কোষ ঝিল্লি, সেল মেমব্রেন কোষ ঝিল্লি। আবার নিউক্লিয়াস, তো এখানে প্রোক্যারিওটিক যে অর্গানিজম, সেখানে আবার এই প্রত্যেকটা অঙ্গাণুই ভালোভাবে সুগঠিত থাকবে না। ইউক্যারিওটিক মানে উন্নত প্রাণীতে, প্রোক্যারিওটিক হচ্ছে এই যে অ্যামিবা, বিভিন্ন যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সমস্ত যে প্রাণী বা মানে অর্গানিজম আছে, এগুলোর ক্ষেত্রে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, আদিকোষী এবং ইউক্যারিওটিক হচ্ছে যে উন্নত জীবে বিদ্যমান।
ইউক্যারিওটিক সেলগুলো বলা হচ্ছে সাইটোপ্লাজম। এখানে সাইটোসল, যে সাইটোপ্লাজমে সাইটোসল মানে যে লিকুইডটা থাকে, শরবত, সেলের মধ্যে যে শরবত থাকে, সাইটোসল। আর একটা হচ্ছে অর্গানেলস। এখানে অর্গানেলস আবার কোষ ঝিল্লি বিহীন থাকে, কিছু কোষ ঝিল্লি বিহীন, আর কিছু থাকবে কোষ ঝিল্লি যেগুলোতে বিদ্যমান। তার মানে নন মেমব্রেনাস অর্গানেলস। এখানে কোষ ঝিল্লি বিহীন একটা ছন্দ আছে, সেরা মামাই প্রথম। সেন্ট্রিওল, রাইবোজোম, এরপরে আছে প্রোটিয়েসম, এরপরে আরও 2-3টা আছে এখানে। আর এটা হচ্ছে মা ওরা ভিলেন ও পাগল। মাতে মাইটোকন্ড্রিয়া, ভিলেনতে গতে গলগি বডি, পারঅক্সিজম, লতে লাইসোজোম, এ ধরনের অঙ্গাণুগুলো আছে। অনেক আগে পড়েছি তো, অঙ্গাণুগুলো মিলিয়ে এগুলো পড়তে হবে। ছন্দ 2টা কাজে লাগবে। এখন আমরা প্লান্ট সেলে কিন্তু একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা মিস গেছে, সেটা হচ্ছে প্লান্ট সেলে কিন্তু প্রত্যেকটা সেলে এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, নিচের দিকে মাইটোকন্ড্রিয়া। আর একটা বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকবে। এরপরে অ্যানিম্যাল সেলের বৈশিষ্ট্যের মধ্যে অ্যানিম্যাল সেলে প্লাজমোডেজমাটা, এটা সম্ভবত 2টাতেই থাকে। এখানে হচ্ছে সেন্ট্রিওল, একটা অর্গানিজমটা কোথায়, মাইক্রোভিলি, এই যে উপরের দিকে দেখাচ্ছিলাম, এখানে মাইক্রোভিলি থাকে, প্লান্ট ভার্সেস অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে সেল মেমব্রেন, ডিএনএ, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, সাইটোস্কেলিটন, এই ধরনের যে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি, ভ্যাকুয়াল, এগুলো কিন্তু কমন। কিন্তু এখানে বৈশিষ্ট্যপূর্ণ হচ্ছে সেল ওয়াল প্লান্ট সেলে থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, লার্জ ভ্যাকুয়াল, যে জিনিসটা অ্যানিমাল সেলে অ্যাবসেন্ট। অ্যানিমাল সেলের আবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এখানে কিন্তু সেন্ট্রিওল থাকে। তো এগুলোর বৈশিষ্ট্যের ফাংশন আমাদেরকে জানতে হবে। সাইটোপ্লাজমের ক্ষেত্রে এখানে এটাকে বলা হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত যে অঙ্গাণু, এই অঙ্গাণুগুলো অবস্থান করছে এই সাইটোপ্লাজমের মধ্যে। এটা একটা প্রোটেকশন দিচ্ছে, যে এটা নির্দিষ্ট জায়গায় যাতে প্লেস করতে পারে, প্রত্যেকটা অঙ্গাণু সুন্দরভাবে যেন প্লেস হতে পারে, সাইটোপ্লাজম কিন্তু এই প্রোটেকশনটা দিয়ে যাচ্ছে। এটা সাপোর্ট আর প্রোটেকশন, সাপোর্ট আদার অর্গানিজম। এরপরে আছে
এটা বললাম যে সাপোর্ট এবং এক্সটার্নাল যে যে ফোর্স এগুলো থেকে রক্ষা করে। এরপরে আছে প্লাজমা মেমব্রেনের যে কাজ, কোষঝিল্লির কি কাজ, যে কোষের ভিতরে যে শরবত, যেটা বললাম যে শরবত বা রস, এটা যাতে বেরিয়ে না যায়, এই বিষয়টি নিয়ে। এবং এখানে এই সাপোর্টটাই মূলত ইম্পর্ট্যান্ট, এবং এর মধ্যে প্লাজমা মেমব্রেনের মধ্যেই থাকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এ ধরনের অঙ্গাণু। নিউক্লিয়াস সম্পর্কে বলেছি, নিউক্লিয়াস তো কোষের যে রাজধানী, পৃথিবীর রাজধানী যেমন নিউ ইয়র্ক, বাংলাদেশের রাজধানী ঢাকা, কোষের রাজধানী হচ্ছে নিউক্লিয়াসেরও আবার রাজধানী আছে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এরপর এর মধ্যে যে সাইটোপ্লাজম এর মধ্যে যে শরবত, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ম্যাট্রিক্স, আর হচ্ছে নিউক্লিয়ার জালিকা, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এ ধরনের অঙ্গাণু। নিউক্লিয়ার এনভেলপ বলা হচ্ছে যে এর আবার এই যে নিউক্লিয়াসটা আবদ্ধ রয়েছে, এগুলো আসলে বৃত্তাকার না, এখানে আবার এই খাঁজ কাটা ফাঁকা ফাঁকা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর এগুলো আবার হচ্ছে নিউক্লিয়ার পোর, আর নিউক্লিয়ার এগুলো এনভেলপ। এর মধ্যে ক্রোমাটিন, নিউক্লিয়াসের কাজ হচ্ছে, নিউক্লিয়াসকে বলা হচ্ছে যে ব্রেইন নিউক্লিয়াস, এটা রাজধানী, এটা একটা রূপক অর্থে বা সাহিত্যিক ভাষায়। কন্ট্রোল সেন্টার বা ব্রেইন বলা হচ্ছে এটাকে, যেমন সিপিইউ আছে কম্পিউটারের ক্ষেত্রে। এই নিউক্লিয়াসটা কিন্তু এখানে যে জীবনী শক্তি, যে ডিএনএ বা এটাকে বলা হয় জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকবে নিউক্লিয়াসের মধ্যে। এটা রিপ্রোডাকশন অ্যান্ড গ্রোথকে রেগুলেট করে। এরপরে মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস অফ সেল, এটিপি ফরমেশন করে, এগুলো শক্তি উৎপাদন করে। পাওয়ার হাউস, তাহলে এটা কি শক্তি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বিভিন্ন ধাপ আছে, ফরমেশন করে, ব্রেকডাউন করে বিভিন্ন ফুড। এই মাইটোকন্ড্রিয়া আবার এর গঠনে আবার এই ভিতরে এই ম্যাট্রিক্স আছে, খাঁজ কাটা এইরকম, এই যে ম্যাট্রিক্স বলে। এই ডাবল মেমব্রেন, এই যে মেমব্রেন, এটা বাইরের, এটা ভিতরের মেমব্রেন। আর হচ্ছে এই যে খাঁজ কাটাটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এরপরে আছে ক্লোরোপ্লাস্টটা আবার বেশ বৈশিষ্ট্যপূর্ণ একটা জিনিস। এখানেই মূলত সেই সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস সংগঠিত হয়, এভাবে গাদা মারা থাকে। এগুলোকে বলা হচ্ছে গ্রানাম প্রত্যেকটাকে, আর সবগুলো মিলে হচ্ছে থাইলাকয়েড। আর এই ফাঁকা জায়গা, এগুলো বলা হচ্ছে স্ট্রোমা, একটার সাথে আর একটা এইভাবে যুক্ত থাকে, স্ট্রোমা বলা হচ্ছে ফাঁকা জায়গা। এইগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড, মানে স্টেক অফ থাইলাকয়েড। প্রত্যেকটা আবারকে বলা হচ্ছে গ্রানাম। প্লাস্টিড, এই যে প্লাস্টিড কিন্তু এই সূর্যের আলোটা এই গ্রহণ করে। প্লাস্টিড ক্যাপচার করে। প্লাস্টিড, এটাকে আমরা সোলার প্যানেলের সাথে তুলনা করতে পারি। প্লাস্টিড সোলার প্যানেল, এখানে তো আর ওই কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ নেই। ন্যাচারালি সোলার প্যানেল
captures sunlight energy and makes ATP. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে দেখিয়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এবং অমসৃণ দুই ধরনের। প্রোডাকশন ফ্যাক্টরি বলা হয়, মানে শক্তি উৎপাদন তো হবে, এর তো ফ্যাক্টরি লাগবে। এটাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বলা হচ্ছে প্রোডাকশন ফ্যাক্টরি। এখন কি উৎপন্ন হয় এখানে? প্রোটিন লিপিড দুইটা জিনিস উৎপন্ন হয়। প্রোটিন লিপিড। এখন আমাদের এই সেলেই কিন্তু আবার এই যে লাইসোজোম নিয়ে যদি বলতে হয়, লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করে। অটোফেগি বলা হয়, অটোফেগি একটা সিস্টেম। এই অটোফেগি বেশ কয়েকটি এর স্টেজ আছে, স্টেজ পার করে এই যে অটোফেগি এটা এই কাজগুলো সম্পন্ন করে। মানে সেল নিজেকেই যে খারাপ জিনিসগুলো থাকে এইগুলো খেয়ে ফেলে, মানে রিসাইকেল করে। এটাকে আমরা বলতে পারি রিসাইক্লিং অর্গানিজম বা স্টোমাক খেয়ে ফেলে, মানে নিজেই মানে আত্মহত্যা করে, সুইসাইড স্যাক বলা যেতে পারে। ছোট ছোট গোল গোল যে এই অর্গানিজমগুলো, এখানে একটা মানে পাম্প করার মতো একটা বিষয় আছে যে হাইড্রোলাইটিক এনজাইম, এক ধরনের এনজাইম থেকে যেটা ব্রেক ডাউন করবে ফুডকে, পার্টিকেলে পরিণত করবে। এটা বিশেষ করে ওল্ড অর্গানিল যেগুলো পুরাতন হয়ে গেছে, প্যাথোজেন, এগুলোকে জীবাণু বা এগুলোকে খেয়ে ফেলে, ডিটেক্ট করে, যার কারণে আমাদের এই বডি এটা আইডেন্টিফাই করতে পারে। বাইরের বহিরাগত কোনো এক্সটার্নাল পার্টিকেল যদি আমাদের বডিতে যায়, সেক্ষেত্রে এই লাইসোজোম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে ওই হালকা একটু ঢেউ খেলানো নৌকার মতো গলগি কমপ্লেক্স বা গলগি বডি, এটা ওকে বলা হচ্ছে যে পোস্ট অফিস। তথ্য আদান প্রদান করে হচ্ছে এই গলগি বডি। এই নৌকার মতো এরকম ঢেউ খেলানো একটু একটু এইভাবে সেলের মধ্যে বিদ্যমান। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই বিভিন্ন এই তথ্যগুলো পাই, এরপরে এটাকে মডিফাই করবে, মানে ডেটা টু ইনফরমেশন যেভাবে হয় এখানে মডিফাই করবে। ওটা আবার এটা মানে এনক্রিপ্ট ডিক্রিপ্ট এই কাজগুলো করে আবার এটা এক্সপোর্ট করবে, আবার স্টোরেজ করবে এটা তথ্যগুলো। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। রাইবোজোম মানে এমন একটা মেশিন যেটা প্রোটিন সিনথেসিস করে। মানে রাইবোজোমের কাজই হচ্ছে যে প্রোটিন তৈরি করা। ডিএনএ এই প্রসেসগুলো আমরা পড়বো, ডিএনএ, এমআরএনএ, এরপরে প্রোটিন, দ্যাট মিনস নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এই যে প্রসেসটা এটা রান করে হচ্ছে রাইবোজোম। তো বেশ প্রায় 24 মিনিট, ভাবছিলাম যে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। অল্প অল্প করে বলতে বলতে দেখা গেল যে এই আজকের লেকচারে প্রায় 25 মিনিট কথা বলে ফেললাম। এরপরও যদি কারো আরও অতিরিক্ত তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি লেখা বুঝতে না পারা যায় সে বিষয়েও কমেন্ট করবেন। আশা করি মোটামুটি, যেহেতু খুবই সহজ একটা বিষয়, সায়েন্সের বেসিক থিংস এখানে আছে, সবাই বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। আল্লাহ।